হরমুজ প্রণালী খুলে দেওয়ার নতুন শর্ত দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি। তারা প্রণালীতে মার্কিন অবরোধ তুলে নেয়ার ও যুদ্ধে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, প্রণালীটি দিয়ে নতুন একটি জাহাজ চলাচলের রুটের বিষয় ইরান ও ওমান চুক্তির খুব কাছাকাছি রয়েছে। তবে পথটি আবারও খুলে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় সহ অন্যান্য শর্তের উপর নির্ভর করছে। একই দিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, হরমুজ প্রণালীতে টোল নেয়ার কোনো পরিকল্পনা নেই বলে তাকে আশ্বস্ত করেছেন ইরানের নেতারা। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে তার লক্ষ্য ইরান নয়। ভারতের ওপর শুল্ক আরোপ করা হলে শুধু ভারত নয়, অর্থনৈতিক চাপে পড়বে খোদ যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন ভারতের বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ তালিকায় ভারতের নাম থাকায় উদ্বেগ তৈরি হয়েছে ভারতের অর্থনীতি ঘিরে। রাশিয়া কিংবা ইরানের থেকে যারাই তেল কিনবে তাদের উপরই শুল্ক আরোপের একটি বিল পাশ করেছে মার্কিন সিনেট। আরাফাত ইসলামের রিপোর্ট। রাশিয়া কিংবা ইরান থেকে তেল কিনছে এমন দেশগুলোর উপর শুল্ক আরোপের নতুন নিষেধাজ্ঞা বিল পাশ করেছে মার্কিন সিনেট। তাই এ নিয়ে চিন্তার ভাঁজ ভারতের কপালে, কেননা দেশটি রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে। ফলে ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, দিল্লির উপর বড় ধরনের শুল্ক আরোপ করলে এর প্রভাব শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পাল্টা চাপ তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও। তাদের আশঙ্কা, রুশ ও ইরানি তেলের উপর চাপ বাড়লে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে। তাতে বেড়ে যেতে পারে তেলের দাম। এতে যুক্তরাষ্ট্রের ভোক্তা থেকে শুরু করে শিল্প ও পরিবহন খাত সবখানেই ব্যয়ের চাপ বাড়ার ঝুঁকি রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কর্মসংস্থান ও মূল্যস্ফীতি নিয়ে আগে থেকেই চাপ রয়েছে। এর মধ্যে জ্বালানির দাম বেড়ে গেলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। সাবেক এক ভারতীয় কূটনীতিকের মতে, বিলটি এখনও চূড়ান্ত নয়। প্রতিনিধি পরিষদে এটি সংশোধিত হতে পারে। সেক্ষেত্রে আবারও সিনেটে ফেরত যাবার সম্ভাবনা আছে। ফলে পুরো প্রক্রিয়ায় আরও সময় এবং দর কষাকষির সুযোগ থাকছে। বিলটি এখন মার্কিন প্রতিনিধি পরিষদের সিদ্ধান্তের অপেক্ষায়। শেষ পর্যন্ত এটি চূড়ান্ত হবে কিনা বা হলেও ভারতের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা হবে তা নির্ভর করছে ওয়াশিংটনের পরবর্তী আইন প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্তের উপর। আরাফাত ইসলাম, ৭১। ভারতের আসামে হঠাৎ বন্যায় অন্তত ৯৮ জন মারা গেছে, নিখোঁজ আছে আরও ৪ জন। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। আসামের দুর্যোগ মোকাবেলা বিভাগ জানিয়েছে, বন্যায় প্লাবিত হয়েছে অন্তত ৪০০ গ্রাম। আশ্রয় কেন্দ্রে আছে ১০,০০০ মানুষ। শিবসাগর জেলায় ভারী বৃষ্টি ও প্রবল বাতাস বইছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, উপড়ে গেছে অনেক গাছপালা। বন্যায় রাস্তাঘাট ডুবে যায়, বন্ধ হয়ে গেছে যান চলাচল। বুক সমান পানি ভেঙে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এছাড়া বন্যায় নষ্ট হয়েছে ১৩ জেলার ১০,৭৪৮.৬৪ হেক্টর জমির ফসল। সেই সঙ্গে ভেসে গেছে ৪৭,৮০৯টি গবাদি পশু। ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন। কর্মকর্তারা জানান, বাসটি শনিবার সকাল ১০:৩০টার দিকে বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বৈরাগড় তিশা সড়কের দেবীকোট এলাকায় চালুঞ্চ মোড়ের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এতে চালক ও কন্ডাক্টর সহ অন্তত ৮ জন নিহত হন। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ১৮ জন আরোহী ছিলেন। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বাসটি কেন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, ভারী বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় দুর্ঘটনা ঘটতে পারে। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার ব্যালিস্টিক হামলায় শিশুসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩ জন। ইউক্রেনের স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার ভোরের ইউক্রেনের রাজধানী কিয়েভে পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা হয়। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, জরুরি সেবাকর্মীরা একটি ভবন ও একটি জ্বালানি ট্যাঙ্কে লাগা আগুন নেভানোর কাজ করছেন। অন্যদিকে
মাত্র কয়েকদিন আগে ইউক্রেন জুড়ে রাশিয়ার চালানো হামলায় 21 জন নিহত হয়েছিলেন। ইতালি থেকে আসা সব ধরনের বিমান ও নৌযানের উপর সীমান্ত নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে স্পেন। ছিটমহল সেউতাকে কেন্দ্র করে ইতালির সঙ্গে তৈরি হওয়া বিরোধের জেরে এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। স্পেন জানিয়েছে শনিবার রাত থেকে শুরু হয়ে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত এই সীমান্ত নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। নতুন এই ব্যবস্থার আওতায় ইতালি থেকে স্পেনে প্রবেশকারী যাত্রীদের কঠোরভাবে যাচাই করা হবে। ইতালির নাগরিকদের পাশাপাশি অন্য দেশের যাত্রী ও দর্শনার্থীদের পাসপোর্ট, জাতীয়তা ও ভিসা সহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হবে। এর আগে গত 30 জুলাই মরক্কো থেকে স্পেনের সেউতায় অভিবাসন প্রত্যাশীদের ঢল নামে 7,000-এর বেশি মানুষ সেখানে প্রবেশের চেষ্টা করেন, তবে পরে প্রায় সবাই আবার মরক্কোয় ফিরে যায়। এতে স্পেন ও ইতালির মধ্যে নতুন করে সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা তৈরি হয়। এরই জেরে স্পেন থেকে যাওয়া যাত্রীদের উপর নিয়ন্ত্রণ আরোপ করে ইতালি। জবাবে ইতালি থেকে যাওয়া যাত্রীদের ওপর একই ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিল স্পেন। যুক্তরাজ্যে 2022 সাল থেকে অবৈধ উপায়ে প্রবেশের অভিযোগে 1100 জনের বেশি অভিবাসী দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের মধ্যে নির্যাতন ও মানব পাচারের শিকার ব্যক্তিরাও রয়েছেন। ব্রিটেনের তথ্য অধিকার আইনের আওতায় প্রকাশিত এক পরিসংখ্যান নিয়ে তথ্য উঠে এসেছে। ছোট নৌকায় চ্যানেল পেরিয়ে অথবা লরিতে চড়ে যুক্তরাজ্যে প্রবেশ নিরুৎসাহিত করতে 2022 সালে অবৈধ প্রবেশ সংক্রান্ত অপরাধের বিধান চালু করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেখা গেছে 2022 সালের জুলাই থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত ইলিগাল অ্যারাইভাল আইনে 1109 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের মধ্যে 628 জন উত্তর ফ্রান্স উপকূল থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছেছিলেন। এর মধ্যে 296 জনকে নজরদারি ড্রোনের ভিডিওতে নৌকা চালাতে দেখা গেছে। অন্যদের কেউ কেউ এর আগে যুক্তরাজ্যে অভিবাসন সংক্রান্ত নথিভুক্ত ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন। একই সময়ে ছোট নৌকা চালিয়ে ইংলিশ চ্যানেল পারাপারের সহায়তার অভিযোগে ফ্যাসিলিটেশন নামে পৃথক অপরাধে মাত্র 12 জন দোষী সাব্যস্ত হয়েছেন। কসোভোর পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে ডিম ছুঁড়েছেন বিরোধী দলের এক সংসদ সদস্য। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার অবসান ও স্পিকার পদপ্রার্থী মনোনয়নে সময় চাইলে প্রধানমন্ত্রীর উপর চড়াও হয় বিরোধী দল। শনিবার নতুন নির্বাচনে এড়াতে এবং সমঝোতার জন্য পার্লামেন্টের কাছে আরও সময় চান ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তি। তখনই এই বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টি হয়। বিরোধী জোটের সংসদ সদস্য টাই কদ্রিজাজ ব্যাগ থেকে ডিম বের করে কুর্তিকে লক্ষ্য করে ছুঁড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন কুর্তির দলের সদস্য ও নিরাপত্তারক্ষীরা। 2 বছর ধরে চলা রাজনৈতিক সংকটের কারণে কসোভোর পার্লামেন্টে এই স্থবিরতা তৈরি হয়েছে। কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। স্থানীয় সময় শুক্রবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। শপথ নিয়েই তিনি প্রতিশ্রুতি দেন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। সেই সাথে সরকারি ব্যয় 40% পর্যন্ত কমানো এবং দেশটির তেল ও গ্যাস শিল্পকে পুনরুজ্জীবিত করার ঘোষণাও দেন তিনি। 48 বছর বয়সী দে লা এসপ্রিয়েলা গুস্তাভো পেত্রোর স্থলাভিষিক্ত হলেন। গত 21 জুন রান অফ নির্বাচনে তিনি বিদায়ী প্রেসিডেন্টের মিত্র সিনেটর ইভান সেপেদাকে পরাজিত করেন। একসময়ের আইনজীবী দে লা এসপ্রিয়েলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বেশ পরিচিত। ভোটের আগে ডোনাল্ড ট্রাম্প তাঁকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার সরকারকে $100 কোটি নিরাপত্তা সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্ল্যাঞ্চকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার অনুমতি দিয়েছে মার্কিন সিনেট। স্থানীয় সময় শনিবার ভোটাভুটিতে দেশটির নতুন অ্যাটর্নি জেনারেল পদে সংখ্যাগরিষ্ঠ সিনেটরের ভোট পেয়েছেন টড ব্ল্যাঞ্চ। রিপাবলিক সংখ্যাগরিষ্ঠ সিনেটে শনিবার ভোরে 50-49 ভোটের এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই পদে নিয়োগ পান তিনি। তবে ট্রাম্প ক্ষমতায় বসার পর দ্বিতীয় অনুমোদিত অ্যাটর্নি জেনারেল হলেন ব্ল্যাঞ্চ। এদিকে ব্ল্যাঞ্চকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া নিয়ে তীব্র বিতর্ক চলছিল। এর আগে
পাম বন্ডিকে এই পদ থেকে বরখাস্ত করা হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরের অন্যান্য জায়গায় ক্যান্সার ছড়িয়ে পড়েছে, যা তার শরীরের ব্যথার সৃষ্টি করছে। বাইডেনের ছেলে হান্টার বাইডেন শনিবার এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাবার এমন পরিস্থিতি দেখে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। হান্টার বলেন, ক্যান্সার জো বাইডেনের শরীরের হাড় ও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছে। ক্যান্সারটি অনেক যন্ত্রণাদায়ক এবং এটি তার শরীরকে বিভিন্ন দিক দিয়ে দুর্বল ও অক্ষম করে ফেলেছে। ৮৩ বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। হোয়াইট হাউস ছাড়ার ৪ মাসেরও কম সময়ের মধ্যে ২০২৫ সালের মে মাসে জো বাইডেন জানান তিনি ক্যান্সার আক্রান্ত। তবে তা সত্ত্বেও জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় হলে সে ব্যাপারে জো বাইডেন এখনও কথা বলেন বলে জানিয়েছেন হান্টার। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর নিজের স্মৃতিকথা আমেরিকা প্রমিস মি প্রকাশ করবেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযান আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। দেশ জুড়ে চলমান এই অভিযানে গত এক মাসে ৫১,০০০ অভিবাসীকে আটক করেছে যুক্তরাষ্ট্রে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট। সংস্থাটির ইতিহাসে এক মাসে সর্বোচ্চ গ্রেপ্তারের রেকর্ড এটি। আইইসিই এর প্রকাশিত তথ্য এবং মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত মাসে সংস্থাটি গড়ে প্রতিদিন ১,৬৪৫ জনকে আটক করেছে। তবে জুনের সর্বোচ্চ আটকের রেকর্ড ছিল প্রায় ৪৩,০০০। এবার আটকের নতুন রেকর্ড করলেন আইসিই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর দেশজুড়ে অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। একই সাথে বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের শনাক্ত, আটক ও বহিষ্কারের জন্য ফেডারেল সংস্থাগুলোকে অভিযানে জোরদারের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩০ ঘণ্টা পর ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দর ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG306 ফ্লাইট। স্থানীয় সময় শনিবার রাত ১১টার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইটটি। বাংলাদেশ সময় দুপুর ১২:৩০ নাগাদ দেশে পৌঁছানোর কথা রয়েছে বিমানটির। এদিকে এত বিলম্ব হওয়া চরম দুর্ভোগে পড়েন বিমানে থাকা ২৫০-র বেশি যাত্রী। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে গিয়ে যাত্রীদের অনেকে অসুস্থ হয়ে পড়েন। মামুন হোসাইনের রিপোর্ট। অবস্থা দেখেন, বাচ্চাগুলো শুয়ে আছে এইভাবে, মানে এরকম শোয়ার মতো বেঞ্চ এরকম একটাই আছে, সবাই ফ্লোরিং করতেছে। এভাবেই অবর্ণনীয় দুর্ভোগের কথা জানাচ্ছিলেন ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়া এক যাত্রী। টরন্টো থেকে রোম হয়ে ঢাকার পথে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG306 ফ্লাইট। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। এরপর আর উঠতে পারেনি। ফ্লাইটে রয়েছে প্রায় ২৬০ যাত্রী। তাদের মধ্যে ১৭০ জন বাংলাদেশি পাসপোর্টধারী। যাত্রীদের অভিযোগ, ইতালিতে প্রবেশের সুযোগ না থাকায় বাংলাদেশি যাত্রীদের বিমানবন্দরের বাইরে নিয়ে হোটেলে রাখার ব্যবস্থা করা হয়নি। ফলে দীর্ঘ সময় বিমানবন্দরের ভেতরেই অপেক্ষা করতে হয়েছে তাদের। এখানে যে ফ্লোরিং করে শুয়েছিলাম, ফ্লোরিং করে শোয়ার তো কোনো ব্যবস্থা নাই, কারণ নিজের আমার কাছে দুটো শাড়ি ছিল, এই দুটো শাড়ি দিয়ে এরকম একটা বেড বানিয়ে আমি শুয়েছিলাম এতক্ষণ। অনেক বলার পরে সকাল ৯:৩০ দিকে একটা নাস্তা দিয়েছে, একটা কোর্সেন, এক কাপ চা অথবা একটা কফি। এটা একটা নাস্তা হয়। শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য পর্যাপ্ত খাবার, বিশ্রাম ও চিকিৎসা সহ মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি যাত্রীদের। মামুন হুসাইন, ৭১, ঢাকা। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর ১:৩০টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।